আমেরিকা এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছেন। এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা, চায়না থেকে ফোন আসা নিয়ে আজকের এই আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠকও করেছেন, যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এসেছে। সেই বৈঠকে সেই গাদ্দারের নাম, পরিচয় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের টেবিলের উপরে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে রুদ্ধদ্বার 30 মিনিটের বৈঠকটি করেছেন বিকেল 5টা আনুমানিক বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে নিয়ে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে সেনাপ্রধানকে হুমকি দিল বহির্বিশ্ব। চীন, রাশিয়া এবং জাতিসংঘ তারা মুখ খুলেছে। চীন বলেছে ডক্টর ইউনূসের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকার গঠন হতে যাচ্ছে। 7 জন ব্যক্তি ছিলেন যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে প্রধান উপদেষ্টাকে রেখে নতুন একটা সরকার করা হবে। দর্শক, আমরা দেখব, আলোচনা শুনবো চীন সেনাপ্রধানকে কি হুমকি দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে কি ধরনের সহায়তা করবেন। সৈয়দ মাসুক আছি লন্ডন থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শুরু করছি আজকের যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে হেডলাইনের মধ্যে অন্যতম বিষয়টাই আমি রেখেছি। আমেরিকা এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছেন। এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা, চায়না থেকে ফোন আসা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে কথা বলবো। প্রিয় দর্শক, আমি সর্বপ্রথমে বলে রাখছি যে আমেরিকা থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভারতের চালে যেই বাংলাদেশে যে একটি উত্তপ্ত অবস্থা হয়েছে, সেই উত্তপ্ত অবস্থা থেকে আপনি পিছপা হবেন না। আমেরিকা থেকে 7 জন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেই 7 জন গাদ্দার ওনার আশেপাশে আছে এবং যারা বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছেন, সেই 7 জনের নাম পাঠিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে। পাশাপাশি চায়না থেকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ফোন করে জানিয়েছেন যে চায়নার যে বাণিজ্য টিমটি আসবে আগামী 31শে মে, সেখানে বাণিজ্য মন্ত্রীর সাথে 150 জন ব্যবসায়ী আসবে বাংলাদেশে। আগামী 31শে মে থেকে 2রা জুন পর্যন্ত 3 দিন ব্যাপী তারা বাংলাদেশে বিভিন্ন সেমিনার, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হবে। যেই কথাটা চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং যে ওয়াদাগুলা দিয়েছিলেন, সেই ওয়াদাগুলা বেইজিং পূরণ করবে। পাশাপাশি বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে, উত্তপ্ত রাজনীতিতে চায়না সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের এই চালে আপনি পড়বেন না। ভারতের এই চাল আপনার প্রতি এবং আপনার দেশেই, আপনার আশেপাশেই আপনার দুশ্মনরা বসে আছে এবং তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের পথগুলা থেকে যত সম্ভব দ্রুত গতিতে তাদের পথচ্যুতি করা এবং পথচ্যুতি করে আপনি একটি শক্তিশালী সরকারে অবস্থান নেবেন এবং আপনাকে যতটুকু আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহযোগিতা করা দরকার, চায়না অর্থ সামর্থ্য সব দিয়ে আপনার পাশে আছে। প্রিয় দর্শক, 2টা পরাশক্তি এট এ টাইম একই দিনে কিছু স্বল্প সময়ের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়ার মাঝে কি বুঝতে পারলেন রাজনীতিতে কার লাল বাতি জ্বলবে আর কার জন্য নীল বাতি জ্বলছে? লাল এবং নীল বাতি জ্বলা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস করে লিখবেন। একটি গ্রুপের লাল বাতি জ্বলে যাচ্ছে। এখন আমেরিকা থেকে ফোন আসা, দিল্লির যত প্ল্যান ছিল সকল প্ল্যান, দিল্লি নয় শুধু, এখানে ইসরায়েল এবং ভারত মিলে প্ল্যান করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দিয়ে রাতারাতি কোনো নতুন সরকার বা সামরিক শাসন বাংলাদেশে আনা। ইসরায়েলের প্ল্যান এবং ভারতের প্ল্যান আমেরিকা ধরতে পেরে আমেরিকা থেকে শক্ত অবস্থান নিয়ে 7 জন গাদ্দারের নাম আমেরিকা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যে 7 জনকে
ক্রমান্বয়ে স্বল্প সময়ের ভিতরে বন্দী করা হবে এবং তাদেরকে রিমান্ড নয়, বাংলাদেশে আয়নাগরও নয়, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর এই আইনের আওতায় আনার জন্য এবং কিভাবে কারা এবং নতুন সরকার কিভাবে গঠন করা যায়, বাংলাদেশে কিভাবে এই 24-এর যুদ্ধের সৈনিকরা অংশগ্রহণ করতে পারে, 24-এর যুদ্ধে যেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যেগুলা উনি পালন করতে পারছেন না, কারণ উনার পাশে চতুর্পাশে 7 জন ভারতীয় এজেন্ট বসে আছে এবং 7 জনের ভিতরে একজন 2 দিন আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠকও করেছেন, যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এসেছে। সেই বৈঠকে সেই গাদ্দারের নাম, পরিচয় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের টেবিলের উপরে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে রুদ্ধদ্বার 30 মিনিটের বৈঠকটি করেছেন বিকেল 5টা আনুমানিক বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ওখানে গিয়ে পৌঁছেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি সাহেবের সাথে আধা ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সেই বৈঠকে কি আলাপ হয়েছে, কি পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাংলাদেশের জন্য, আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হবে, সেই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কোনো মিডিয়া প্রেসে কোথাও দেওয়া হয়নি। কারণ প্রিয় দর্শক, এই বিষয়টা মিডিয়া প্রেসে দেওয়া যাবে না। আমি 2 দিন আগ থেকে একটা প্রেডিকশন করেছিলাম, আমি বিনয়ের সাথে প্রেডিকশনটা আপনাদের সাথে আবার রিপিট করছি। 2 দিন আগে আমার কন্টেন্টে বলেছিলাম যে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে নতুন সংবিধান রচিত হতে পারে। নতুন সংবিধান রচিত হইতে সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু পুরান সংবিধানকে বাতিল করে নতুন ভাবে যদি আমরা সংবিধানের দিকে যাই বা পুরান সংবিধানকে যদি আমরা স্টপ করে দিতে পারি, 72-এর সংবিধানকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে সাথে সাথে রাষ্ট্রপতির চুপুর পট্টা চলে যাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হতে পারবেন। আর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হলে শপথকে পড়াবেন, সেই শপথের ব্যক্তিটা বাংলাদেশের সবার উপরে আছেন, বাংলাদেশের চিফ জাস্টিস। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সেই জন্য রুদ্ধদ্বার বৈঠকটা করেছি কিনা সেটা দেখার জন্য সামনে হয়তো 24 থেকে 48 ঘন্টা সময় আমার আপনাকে অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে, কোন 7 জনকে উনাকে সরাতে এবং বিভিন্ন পদ পদবিতে থাকা 7 জন মানুষ, যে 7 জন মানুষ ভারতের হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা এঁটেছেন, সেই 7 জনের নাম পরিচয় এখনো মিডিয়া বা প্রেসে আসেনি। কারণ এটা উচ্চতর জায়গায় আছে। দেশের রাষ্ট্রের এত গোপন তথ্য মিডিয়া বা প্রেসে কখনো আসবে না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়েছেন সরাসরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং চায়নার পররাষ্ট্রমন্ত্রীও ফোন দিয়ে আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শক্তিশালী অবস্থায় থাকার জন্য, ভারতকে যে কোনো বিষয়ে জবাব দেওয়ার জন্য চায়না প্রস্তুত আছে বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, ওই টম এন্ড জেরির কথা ছোটকালে আমরা বাচ্চাদের টম এন্ড জেরি দেখতাম টেলিভিশনের মধ্যে। ওই টম এন্ড জেরি হলো আমেরিকা এবং চায়না। দেখেন আজকে এই টম এন্ড জেরি এক হয়ে গিয়েছে, এক হয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আমিও আছি, ওখান থেকে পূর্ব দিক থেকে বলছে আমিও আছি। তার মাঝখানে যে ভারত আছে এবং ভারতের সাথে ইসরায়েলের মহাপরিকল্পনা ছিল গত 48 ঘন্টা এবং গত 48 ঘন্টা যাবত যে উত্তপ্ত অবস্থা বাংলাদেশ যাচ্ছিল, সেই উত্তপ্ত অবস্থা থেকে আজকে পরিত্রাণ পাওয়ার রাস্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেছেন। এবং এরই মাঝে ইউনূস স্যার কিন্তু বলে ফেলেছিলেন যে আমি এই ধরনের গাদ্দারদেরকে নিয়ে, উনি গাদ্দার শব্দটা কখনো উচ্চারণ মুখ দিয়ে করেন নাই এবং ভবিষ্যতেও করবেন না, কিন্তু উনি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন উনার পরিষদের 19 জন উপদেষ্টাকে নিয়ে। সেখানে বলেছিলেন যে আমি রাষ্ট্রের যেই কাজগুলা করা দরকার সেই কাজগুলা করতে পারছি না বলে আমি পদত্যাগ করতে চাই। এই পদত্যাগটা ছিল উনার ডাবার কুটি, এটা ছিল ডাবার কুটি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, যে এরই মাঝে উনি টেস্ট করে ফেলেছেন, উনি ধরে ফেলেছেন কারা কারা
উনাকে পদচ্যুত করে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দিতে চায়। উনার পরিষদের ভিতরেও কারা কারা আছে সেই বিষয়টা উনার খোলাসা হয়ে গেছে, জানা হয়ে গেছে। আবার সেটা আমেরিকা থেকেও লিস্ট এসেছে 7 জন, যেটা ভিতরে এবং বাহিরে মিলে 7 জন। যে 7 জনকে নিয়ে এখন আলোচনা চলবে মিডিয়ায়, সব জায়গায় কিন্তু নাম আমরা আপনাদেরকে 7টা বলতে পারবো না। 7টার জায়গায় 1টা 2টা 5টা আন্দাজ করে বলাটাও ঠিক হবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে বাংলাদেশকে মানুষকে কি সারপ্রাইজ দেয়, ওই সারপ্রাইজটার জন্যই আমরা অপেক্ষা করব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষতি হবে বা ইউনূস স্যারের প্রশাসনের কোনো দুর্বলতা আসবে, এমন কোনো কথা আমরা যারা ইউনূস স্যারের পক্ষে, ইউনূস স্যারকে আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষে, ইউনূস স্যারের পক্ষে আমি মাসুক একা নয়, দেশের 18 কোটি মানুষ যেই ইউনূস স্যারের পক্ষে, 18 বা 20 কোটি মানুষের ভিতরে যদি 2-1 কোটি আপনারা বাদ দেন, বা 3 কোটি বা 2 কোটি 2 কোটি 4 কোটিও বাদ দেন, কেন আমি 2 কোটি 2 কোটি বলছি, বড় দুইটা দলের 2 কোটি 2 কোটি 4 কোটি মানুষ হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চান না, কিন্তু বাকি 16 কোটি মানুষ কিন্তু ইউনূস স্যারকে চান। আপনারা অনেকে অনেক সুন্দর কমেন্ট লেখছেন, সারা দেশে টহল অভিযান সহ নিরাপত্তা বাড়া সেনাবাহিনী এতদিন পরে কেন। আরেকজন লেখছেন আপনার কাছে আচ্ছা চলে গেছে, বুঝতে পারি, কবে হবে ভালো লাগে, আচ্ছা কি কবে হবে আর ভালো লাগে না, একবার লিখেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনার মনের কথাটা আপনি লিখেছেন। টাকার জন্য বিএনপি দেশ বিক্রি করতে রাজি, আমি বলি নাই, একজন দর্শক লিখেছে। আরেকজন লিখেছে ইউনূস স্যারের সিকিউরিটি বাড়ানো উচিত, সিকিউরিটি অলরেডি বেড়ে গিয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনি যে ইউনূস স্যারকে ভালোবেসে ইউনূস স্যারের কথা চিন্তা করে কমেন্টটা লিখেছেন যে ইউনূস স্যারের সিকিউরিটি মানে বাড়ানো উচিত, রাইট। ইউনূস স্যারের সিকিউরিটি বাড়ানো উচিত। অলরেডি ইউনূস স্যারের সিকিউরিটি পৃথিবীর 2টা পরাশক্তি দিচ্ছে। 2টা পরাশক্তি আমরা বুঝতে পারছি তো কোন 2টা পরাশক্তি আজকে ফোন দিয়েছে। ইউনূস স্যারকে কেন ফোন দিয়েছে, ইউনূস স্যারকে কতটা তারা চাচ্ছেন, এখন তারা কেন চাচ্ছেন, এই জন্য চাচ্ছেন যে ইউনূস স্যার হলেন তাদের পরীক্ষিত মানুষ, দীর্ঘ 50 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তারা চিনে। উনি আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড়, উনি বাংলাদেশের ছোট মাঠের খেলোয়াড় না, এত বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠে এসে হিমশিম খাচ্ছিলেন খেলাটা কিভাবে আমি শুরু করব। যখন উনাকে বিভিন্নভাবে ওনার সঠিক কাজগুলা করতে দিচ্ছে না, ওনার এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নড়াচড়া করছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই একটা দাবার গুটি চাললেন। দাবার গুটিটা ছিল যে আমি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেব কথাটা যখনই ওনার পুরা ক্যাবিনেট নিয়ে বসেছে, তখনই ওনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে কারা কারা উনাকে চায় না। রাতের আধারে গভীরে উনার প্রতি বা উনাকে কোনো ধরনের হত্যা বা উনাকে কোনো ধরনের কারাগারে আটকিয়ে ফেলা বা কোনো ধরনের কোনো কিছু করা নিয়ে কারা কারা পরিকল্পনা করছেন, সেটা ওনার হাতে এখন টেবিলের নয়, ওনার কলিজার ভিতরে এখন লেখা আছে। কারণ কাগজের টেবিলে লেখা থাকলেও প্রবলেম আছে, এই টেবিলের কাগজ চলে যাবে অন্য আরেকজনের কাছে, কারণ গাদ্দারের পরে গাদ্দারের বাচ্চা থাকে, তারপরে গাদ্দারের নাতিপতি সহ অনেক গাদ্দার থাকে। গাদ্দারের টপ লেভেলের 7 জনের নাম আমেরিকা থেকে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। প্রদর্শক, আমরা আজকে কথা বলছি যে চায়না এবং আমেরিকা দুটাই যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে আজকে দাঁড়িয়েছেন, তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিছু হবে না। আর কিছু হওয়ার মতন কোনো বিড়াল বাংলাদেশে আর মেও করবে না। যে মেও করেছিল 3 দিন আগে উত্তরপাড়া থেকে, মেও করা সেনা প্রধানের আর কোনো মেও শুনেছেন কিনা গত 3 দিন বা 2 দিন, গত 48 ঘন্টার ভিতরে সে আর কোনো মেও করছে না। কারণ সেনাবাহিনীর জুনিয়র যারা, তারা কিন্তু রেডি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হ্যালো বলবে, কিন্তু তারা উড়িয়ে দিবে যাদেরকে উড়ানো দরকার। সেনাবাহিনী প্রস্তুত আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে। 2-1 জন গাদ্দার আর 2-1 জন দালাল যারা ভারতের কাছে বিক্রি হয়ে দেশকে বিক্রি করার জন্য ইউনূস স্যারকে উৎখাত করে সামরিক শাসন বা অন্য কিছু লিপসা যাদের এসেছে, তাদেরকে বিনিশ করে দেওয়ার জন্য প্রস্তুত এখন সেনাবাহিনীর ভিতরে
95% সেনাবাহিনীর ভিতরে এখন প্রস্তুত। ইউনূস স্যার শুধু অর্ডার করবে আর সেনাবাহিনী বাস্তবায়ন করবে। কারণ এই সেনাবাহিনী আমি আপনি ভালো করে জানি যে আমাদের সবচাইতে বড় ইনকাম করে আমাদের সেনাবাহিনীর ফোর্সরা, সিপাহী থেকে একদম সিনিয়র পর্যন্ত, তারা শান্তি মিশনে গিয়ে, জাতিসংঘের শান্তি মিশনে গিয়ে তারা একটা ভালো অ্যামাউন্ট বা ভালো ডলারের চাকরি করে 2 বছরের, কেউ 1 বছরের, কেউ 3 বছরের কন্ট্রাক্টে, যা সেনাবাহিনীর হয়তো রুলস আছে জুনিয়রদের জন্য 2 বছর বা সিনিয়রদের জন্য 3 বছর, এভাবে তারা জাতিসংঘে কেউ 1 বছর, আমারও অনেক বন্ধু বান্ধব 1 বছরের জন্য বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনীর থেকে বিদেশে গিয়ে একসাথে কিছু টাকা এনে ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছে, থাকার জন্য একটা ঘর বানিয়েছে, বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য একটা ঠিকানা বানিয়েছে। তাই নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, আগে কিন্তু আমাদের পুলিশ এবং র্যাবও সেখানে শান্তি মিশনে যেতেন। এখন কতটুকু পুলিশ আর র্যাব যাচ্ছে সেটা আমার জানা নাই, কিন্তু 3 বাহিনী থেকে যথেষ্ট পরিমাণ বিদেশে যাচ্ছে এবং সেটা কিন্তু জাতিসংঘের আন্ডারে চাকরি করে। এবং আজকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে, সেটা হলো জাতিসংঘের মহাসচিবও ফোন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, এবং জাতিসংঘের থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলা হয়েছে যে জাতিসংঘ আপনার পাশে, আপনার পাশে পুরা জাতিসংঘ। তাছাড়া ফোন যারা দেন নাই তাদের মধ্য থেকে জাতিসংঘ জানিয়েছেন যে ইউরোপের ইউকে এবং ফ্রান্স, জার্মান, এই যে পুরা ইউরোপের যে শক্তিশালী ইউনিয়নটা আছে, পুরা ইউনিয়নটাই জানিয়েছে যে আমরা আছি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। কোনো কিছুতেই যাতে করে ভারত এবং ইসরায়েল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চেয়ারে হাত না দিতে পারে, এই সংবাদটা আজকে ইউরোপের পুরা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, যারা 27টা দেশ মিলে, তারা সকলে আজকে সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উনি যেন কন্টিনিউ করে। প্রিয় দর্শক, এই সমর্থন কিন্তু ওই যে প্রেস করে, সাংবাদিক ডেকে বা পত্রিকায় দিয়ে নয়, তাদের আভ্যন্তরীণ যে সম্পর্কটা আছে, মুঠোফোন, এই যে টেলিফোনের ভিতরে যে কথা হয়, পার্সন টু পার্সন, ইউনূস স্যারের যারা ভিআইপি, যাদের সাথে ইউনূস স্যার দৈনন্দিন দেশের খোঁজখবর বা দৈনন্দিন আগের থেকে সম্পর্ক ছিল, তাদের কাছ থেকে ইউনূস স্যারের কাছে ফোন গিয়েছে। ইউনূস স্যারকে প্রাইভেটলি জানানো হয়েছে যে সারা ইউরোপ আপনার সাথে, আপনি কিছুতেই পিছু পা হবেন না। ভারতীয় একটা সব প্ল্যান প্রচুর আগেই গিয়েছিল, যে কোনো সময় আপনার একটা দুর্ঘটনা ঘটতো, কিন্তু আমরা সেটা হতে দেব না। প্রিয় দর্শক, এবার আপনারা আপনাদের মন্তব্য লিখুন যে ইউনূস স্যার আগিয়ে থাকবে না সেনা প্রধান সহ অন্য কোনো ভারতীয় লেসপেন্সাররা বাংলাদেশ আগিয়ে যাবে? কার শক্তি বেশি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শক্তি বেশি, না অন্য সকল ষড়যন্ত্রকারী, যেই 7 জন ষড়যন্ত্রকারী আছে বলে জানিয়েছেন, যেই 7 জনের নাম বলেছেন, আসলে কে? ইউনূস স্যার শ্রেষ্ঠ না ওরা শ্রেষ্ঠ? শক্তিশালী কে, ইউনূস স্যার থাকবে নাকি ওরা থাকবে? আপনারা ওই নামটা লিখবেন। উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এদেশের সম্পদ, রাইট, সেলুট ওই ভাইকে। ডক্টর খলিলুর রহমানের মতন মানুষকে তারা কাজ করতে দিচ্ছে না। ডক্টর খলিল রহমানকে বলছে আপনি বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্ট নিয়ে, আমেরিকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে আমেরিকার ফায়দা করার জন্য নাকি ডক্টর খলিলুর রহমান কাজ করছে। উনি হলেন বাংলাদেশের নিরাপত্তা, সিকিউরিটি, নিরাপত্তা, দেশকে নিরাপদে রাখার জন্য, আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানোর জন্য উনাকে আনা হয়েছে, আর উনার নামে লাগাই দেওয়া হয়েছে যে ডক্টর খলিলুর রহমান আমেরিকার এজেন্ট, আমেরিকার কিছু আমেরিকান নাগরিক। তখন উনি পরদিন নিজে একটা প্রেস করে বললেন আমি বাংলাদেশের নাগরিক, আমি আমেরিকান পাসপোর্ট নেই নাই। কিন্তু কয়েকদিন পরে মানুষ যদি বলে তারেক রহমান ব্রিটিশ নাগরিক, তখন আপনারা কি বলবেন? এই কথা আমাকে আজকে বলছে, আরেকদিন তারেক রহমানকেও ব্রিটিশ নাগরিক মানুষ বলতে পারে। প্রিয় দর্শক, আমি কিন্তু এটা খুলাসা করব না, কারণ বিএনপির অনেক ভাইয়েরা কষ্ট পাবেন যে এখানে জিয়াউর রহমান পরিবারের কে ব্রিটিশ নাগরিক না। বেগম খালেদা জিয়া ছাড়া বাকি সবাই তো ব্রিটিশ নাগরিক হিসাবে আমি জানি। শেখ হাসিনার পরিবারে, শেখ মুজিবের পরিবারের শেখ হাসিনা ছাড়া বাকি সবাই আমেরিকা আর ইউকের নাগরিক। আমেরিকা শেখ পরিবারে শেখ হাসিনা আর বিএনপি পরিবারে বেগম খালেদা জিয়া ছাড়া বাকি সবাই তো বিদেশি নাগরিক। এখন ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক, আমি বিদেশি নাগরিক,
ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিদেশি নাগরিক, সাংবাদিক ইলিয়াস বিদেশি নাগরিক, ডক্টর কনক সারোয়ার বিদেশি নাগরিক। এখন আমরা কি বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে মুসলেখা দিয়েছি যে আমরা বাংলাদেশের নাগরিকত্ব চাই না, আমরা বিদেশি নাগরিক, বিদেশেই থাকবো? এম রহমান মাসুম ভাই আমেরিকান নাগরিক, নায়েব আলী ভাই আমেরিকান নাগরিক। তো আমরা 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 যে ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাই উনি কানাডার নাগরিক। তাহলে কি আমরা সবাই দেশপ্রেমী হতে পারবো না? দেশের মাটিতে আমাদের জন্ম হয় নাই? আমরা তো জন্মসূত্রে আমার দেশের নাগরিক। আমরা পরবর্তীতে থাকার জন্য, চাকরির জন্য, জীবনযাপনের জন্য, বিদেশে প্রবাসে, দেশের বেকারত্বের জন্য আমরা যারা প্রবাসে এসেছি, তো এখানে আসার পরে তো বাধ্য হয়ে আমরা থাকার জন্য, আমাদের রাইট গুলা পাওয়ার জন্য, নাগরিক সুবিধাগুলা পাওয়ার জন্য আমরা নাগরিকত্ব নিয়েছি। এটা কি আমাদের দোষের? তারেক রহমান সাহেব 18 বছর ইউকেতে আটকে আছেন, উনি যদি ব্রিটিশ নাগরিকত্ব নেন, এটা কি উনার দোষের কিছু? ডক্টর খলিলুর রহমান 20 বছর আমেরিকায় ছিলেন, বা হাসিনার কারণে, উনার কার্যক্রমের কারণে, বা উনার যোগ্যতা দিয়ে আমেরিকায় হয়তো বড় কিছু সরকারকে সাপোর্ট করেছেন, উনি বড় মাপের চাকরি করেছেন আমেরিকাতে, সে কারণে আমেরিকার নাগরিকত্ব নিলেই বা দোষটা কিসের? বলেন। আপনারা যারা প্রবাসী আছেন তাদের কাছে আমার জানতে চাওয়া, আমেরিকান নাগরিক যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও হতেন, তাহলে কি দোষের কিছু ছিল? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় ডক্টর মঈনুদ্দিন আমেরিকান নাগরিক ছিলেন না? বাংলাদেশের চিফ জাস্টিস মানিক কি ব্রিটিশ নাগরিক না? তাহলে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক ছিল, কিন্তু এটা তো তার অপশনাল নাগরিকত্ব, তার জন্মসূত্রে তো আসল নাগরিক সে বাংলাদেশে। ব্রিটিশ সরকার 5টা নাগরিকত্ব আপনাকে রাখতে দেয়। ব্রিটিশ সরকারের আইনে আপনার যদি 5টা দেশের 5টা পাসপোর্ট থাকে, তাহলে ব্রিটিশ সরকারের কোনো আপত্তি নাই। তাহলে বাংলাদেশের সরকারের কেন 2টা পাসপোর্ট থাকলে আপত্তি থাকবে, 3টা পাসপোর্ট থাকলে আপত্তি থাকবে? সমস্যা কোথায়? আমি আমার জন্মভূমিতে আমি জন্ম হয়েছি, আমি কর্মক্ষেত্রে এসে সেখানে থাকার রুলস রাইট সেগুলা পাওয়ার জন্য, সেই সরকারের সুবিধাগুলা পাওয়ার জন্য, আমার পরিবার বাচ্চারা পড়াশোনা করার জন্য আমি নাগরিকত্ব নিতেই পারি। এটা তো আমার সেকেন্ড নাগরিকত্ব। আপনাদের চমৎকার কমেন্টস দেখে আমার মন ভরে গিয়েছে। আপনাদের এত কমেন্টস আর এত ভালোবাসা পাচ্ছি যে আজকে এই লাইভটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আমি কয়েকটি কথার ভিতরে একটি কথা একেবারে শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি। আমি এখন লাইভের মাঝামাঝি সময়ে আছি, তারপরে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 5 দিন যাবত আমি বলে আসছিলাম লাইভ মাঝখানে মনে হয় 2 দিন আমি করতেও পারি নাই, বিভিন্ন কন্টেন্ট আমি দিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম যে গত 5 দিন আগ থেকে যে আপনারা যদি এই মুহূর্তে যেমন 1000-এর বেশি মানুষ এখন আমাদেরকে লাইভে সরাসরি যুক্ত হয়েছেন, 1200-1300 দেখছিলাম একটু আগে, তো এখনো 1000 মানুষ যে সরাসরি লাইভে আছেন, আপনারা যদি প্রতিদিন একজন করে মানুষকে কেটিভি 24 এই যে লেখা আছে কেটিভি 24 একসাথে লেখলে ইউটিউবে, আপনারা যদি প্রতিদিন একজন করে বোনকে, নারীকে যারা বাংলাদেশে আছেন তাদেরকে সাবস্ক্রাইব করান, তাহলে নারীদের মাঝে কেটিভি 24টা পরিচিতি পাবে বেশি। এখনো আমাদের নারীর সংখ্যা মাত্র 12%। 12% নারী, আর আমাদের 88% হলো পুরুষ। আপনারা যারা এখন লাইভ দেখতেছেন সেখানেও দেখবেন ম্যাক্সিমাম পুরুষ, যারা কমেন্টস লিখতেছেন তাদের নামও দেখি ম্যাক্সিমাম পুরুষ। তাই আপনাদের পরিবার পরিজন, মা, খালা, চাচি, বোন, ভাবি যারা আছেন তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন। গত 5 দিন আমি বলার পরে আপনারা করিয়েছেন, এবং গত 5 দিনে গড়ে আমি দেখতে পাচ্ছি যে 5000 মানুষ সাবস্ক্রাইব করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমি ফেসবুকে করতে বলি না, কারণ ফেসবুক যে কোনো সময় হারিয়ে যাবে। তারপরেও ফেসবুকে গত 5 দিনে 5000 মানুষ ফলোয়ার হয়েছে। টোটাল ফেসবুক এবং ইউটিউব মিলে 10,000 মানুষ গত 5 দিনে যুক্ত হয়েছেন আমার 2টা চ্যানেলে। কিন্তু আমি আবারও বলছি, যারা ফেসবুকে ভাইরা আছেন আপনাদের অনুরোধ রাখছি যে ফেসবুক আমার হারিয়ে গিয়েছিল, দীর্ঘদিন ছিল না, আবার পেয়েছি, আবার হারিয়ে যেতে পারে, কিন্তু আমাকে ফিক্সড ইউটিউব চ্যানেলে পাবেন, এবং ইউটিউব চ্যানেল কখনো নষ্ট হয় না। প্রয়োজনে তারা আমাদেরকে সিগন্যাল দেয় যে এই কথাটা এই ভিডিওতে এই কারণে, ভিডিওটা একটা ভিডিও ডিলিট করে দিলে তাদের আপত্তি আর থাকে না। ফেসবুক কোনো ভিডিও ডিলিট করতে বলে না, সরাসরি চ্যানেল ডিলিট করে দেয়, তারপরে আরো কত ঝামেলা হয়। সেই কারণে আপনারা সবাইকে বলবো কেটিভি 24 এর
এই ব্রেকিং নিউজ, অনেকগুলা অনুষ্ঠান আছে আমাদের, অনুষ্ঠানগুলা নিয়মিত মানুষকে দেখানোর জন্য আপনারা দায়িত্ব নিয়ে বোনদেরকে সাবস্ক্রাইব করাবেন। ভাইদেরকে করানো অপশনাল, আপনারা করান আর না করান আপনাদের ইচ্ছা। অনেকেই এখানে এসে আজকে অনুষ্ঠান দেখে সাবস্ক্রাইব করবেন, কিন্তু বোনদেরকে আপনারা যারা করেছেন তাদের ওয়াইফ, তাদের পরিবারের বোনদেরকে আপনারা সাবস্ক্রাইব বাড়াবেন, সেটা আমার অনুরোধ রাখলাম। প্রিয় দর্শক, আমি যে কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি, এরই মধ্যে আমি কয়েকটা বিষয় একটু আপনাদের সাথে এখন তুলে ধরার চেষ্টা করছি যে আজকের কোন কোন বিষয়ে আমি কথা বলবো। আমি কিছু বিষয়ে নোট করেছিলাম, আমি একটু নোটগুলো একটু তুলে ধরি। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা ছিল, আমি একটু দেখতেছি। ভারত চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক। ফয়জুল করিম পীর সাহেব চরমুনাই, আজকে ফয়জুল করিম ডক্টর পীর সাহেব চরমুনাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক করেছেন। তারা দুই ভাই ছিলেন, এটা ঢাকা পোস্ট থেকে পোস্ট করা হয়েছে যে তারা বলছেন যে ভারত চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্র ক্ষমতা থাকুক। এই নিউজটা তাদের কাছেও চলে গিয়েছে। এবার আমি আরেকটা পোস্ট আপনাদেরকে পরে শোনাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, আমরা চাই টার্মিনাল যেন তারা বিনিয়োগ করে ম্যানেজ করে। ইতিমধ্যে বিদেশিদের কাছ থেকে আশ্বস্ত হয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটাও ঢাকা পোস্ট করেছে যে এখানে চট্টগ্রাম বন্দর নিয়ে দেখেন একটা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে বিভিন্ন ভারতীয় মিডিয়া গুলা, এবং বাংলাদেশে যে ভারতীয় মিডিয়ার কুলাঙ্গার গুলা আছে, ওই কুলাঙ্গার গুলা প্রচার কি করেছে জানেন? চট্টগ্রাম বন্দর আমরা বিক্রি করে দিচ্ছি। চট্টগ্রাম বন্দরকে ডেভেলপ করার জন্য, চট্টগ্রাম বন্দরকে উন্নয়ন করার জন্য বন্দরে $3 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে, বন্দরটাকে আধুনিকরণ করবে, বন্দরে পোর্ট প্রয়োজনে সাগরের ভিতরে পোর্ট বৃদ্ধি করা হবে, আরো বেশি কার্যক্রম বৃদ্ধির জন্য, আরো বেশি বিদেশি জাহাজ আসার জন্য, এই ব্যবস্থাপনার জন্য ইনভেস্টর চেয়েছেন আর ইনভেস্টর পাচ্ছেন, এখানে বিনিয়োগকারী আসছেন, এখানে বিক্রি করার প্রশ্ন উঠছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কয়েকদিন আগে বলেছিলেন যে আমি বাংলাদেশকে এমন করতে চাই যে আমাদের চট্টগ্রাম বন্দরে বিদেশিরা এসে যখন কন্ট্রাক্টরি করবে আমাদের লোকদেরকে কাজ দিবে, কাজ শিখাবে, বিদেশি ইঞ্জিনিয়াররা আসবে আমাদের দেশে। আর ইঞ্জিনিয়াররা যখন আমাদের দেশের এই পোর্টের ভিতরে যাদেরকে কাজ শিখাবে, তখন তাদের যে আরো উন্নত দেশগুলোতে পোর্ট আছে সেই পোর্টে তাদেরকে চাকরির জন্য বদলি করবে, এবং অনেকেই অফার করবে তুমি আমেরিকার এই পোর্টে কাজ করো, তুমি ফ্রান্সের ওই পোর্টে কাজ করো, তুমি জার্মানির ওই পোর্টে কাজ করো, তুমি করতে আগ্রহী কিনা? যদি আগ্রহী হও তোমার বউ বাচ্চা নিয়ে ভিসা দিয়ে দিলাম, তুমি আমেরিকায় তুমি ওই পোর্টে এই টেকনিশিয়ান হিসাবে কাজ করো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সুন্দরভাবে বলেছিলেন, কয়েকদিন আগে আমি পড়াটা পড়েছিলাম, যে আমাদের এখানে বিদেশিরা এসে যখন উন্নতি করবে আর বিদেশিদের কাজটা যখন আমাদের দেশের মানুষরা শিখে ফেলবে, তারা তো অধিক বেতন দিয়ে তাদের দেশের নাগরিক বাংলাদেশে আনবে না, তাদের দেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সেক্টর গুলা দেখার জন্য লোক আসবে, তখন তাদের সাথে আমাদের দেশের লোকেরা অপারেটিং গুলা শিখবে, শিখার পরে আমাদের দেশের লোকদেরকে তারা অফার করবে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া, ওই সমস্ত দেশের পোর্টে কাজ করার জন্য। তখন আমাদের দেশের এই মানুষগুলা পরিবার নিয়ে চলে যেতে পারবে, তখন আবার ওই দেশে গিয়ে ওই দেশের কারেন্সি অনুপাতে তারা উচ্চ মানের বেতনে চাকরি করবে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বপ্ন দেখে চাঁদের আলো, আর আমি দেখি আমাবস্যার পুণ্য কি আমাবস্যার কি বলে কথাটাকে, মানে আমাবস্যার রাত, অন্ধকার রাত, আমি দেখি কি অন্ধকার রাত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি দেখে? পূর্ণিমার চাঁদ। যে যেরকম ব্রেন, যেরকম মেধা, যেরকম শিক্ষা, তার চাওয়া পাওয়াটাও সেরকমই হবে, এটাই স্বাভাবিক। আমি আরেকটি গুরুত্বপূর্ণ জুলাই নিয়ে একটি লেখা একজনের পরে শোনাবো। আপনারা সবাই ছিলেন গার্ডিয়ানের সম্পাদক, গার্ডিয়ানের মালিক বা চেয়ারম্যান, যে গার্ডিয়ান যেখান থেকে বাংলাদেশের ইয়ে করা হয়, প্রিন্ট
যারা যারা সব বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে বই প্রকাশনা, গার্ডিয়ানের যে চেয়ারম্যান নূর মোহাম্মদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে একটা লিখনি পোস্ট করেছেন। লেখাটা শোনার পরে আপনার কলিজাটা জুড়ে যাবে এবং আমার কলিজাটা একটা মানে প্রথমত একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম, ফিনিশিং এ গিয়ে ভয়টা কেটে গেছে। তিনি ফিনিশিং এ গিয়ে সেটা শেষ করেছেন। আমি একটু এই 2 মিনিটের লেখাটা আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে, আশা করি 1-1.5 মিনিটে পরে ফেলবো। রক্তাক্ত ব্যক্তি আমার সম্মানিত পিতা, লেখছে নূর মোহাম্মদ। হেডলাইন কি? রক্তাক্ত ব্যক্তি আমার সম্মানিত পিতা। 35 জুলাই সকালে আমাদের উপজেলা শহর দুপচাটিয়ায় তুমুল লড়াই বেঁধে গেল। ফোনে জানালো বাবা শাহাদত বরণ করেছেন। নূর মোহাম্মদের বাবা শাহাদত বরণ করেছেন। ফোন আসলো 35 জুলাই, তাহলে এটা কবে হবে? জুলাই মাসের 4 তারিখ, যেদিন নাকি সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে। কি আসলো? ফোন আসলো। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, বাবা শহীদ হয়েছে, বাবা মারা গিয়েছে। তখন নূর মোহাম্মদ বলেছে অপর দিকে যে ফোন করেছে তার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তিনি অতঃপর বলেছেন, এরপরে আবার উনি বলেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ফোনে জানিয়ে দিলাম দুপচাটিয়া ইসলামিয়া হসপিটালে কফিন রেখে দাও, আজ আন্দোলন চলবে, পরে দেখা যাবে। কথাটা নূর মোহাম্মদ বলেছে। নূর মোহাম্মদ কিন্তু হালকা পাতলা মানুষ না। তার নিজের বাবাকে নিয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এরকম লেখা কোনো সন্তান লিখবে না যেটা মিথ্যা। আমি কতটুকু বিশ্বাস করি নূর মোহাম্মদকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। নূর মোহাম্মদকে আপনারা কতটুকু চিনেন? আমি ভালো করে চিনি, আমার সাথে কয়েকবার লাইভ করেছিল। আচ্ছা, তখন তুমুল লড়াই চলছে। আমাদের কর্মী মনিরের শাহাদত নিশ্চিত হলাম। যুবদলের রাহিমের পায়ে গুলি লাগলো। 3 দিন পরে রহিম শাহাদতের সুদা পান করলেন। কিছুক্ষণ পরে জানলাম বাবা বেঁচে আছেন। তখন পড়লাম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের 26শে জুলাই অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই জুলাই মানুষের মুক্তি। এতটুকু কথা উনি ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছে। তার মানে এই জুলাইয়ের রক্তে বাবার মৃত্যুর কথা শুনে টেলিফোনে ছেলে বলছে আলহামদুলিল্লাহ, এরপরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বলছে আমাদের থানার হাসপাতালের ওই যে যেখানে লাশ রাখা যায় সেখানে বাবার লাশ রেখে দাও, পরে কথা বলবো, পরে এটা নিয়ে চিন্তা করব। এখন আমাদের সামনে আরেকজন শহীদ হয়েছে, আরেকজন যুবদল নেতার মানে পায়ে গুলি খেয়েছে, সেই যুবদল নেতা 3 দিন পরে মারাও গিয়েছে। প্রিয় দর্শক, সেই কথা যেই নূর মোহাম্মদ আজকে উল্লেখ করে শেষে এসে লিখলেন যে কিছুক্ষণ পরে ফোন আসছে, বাবা মারা যায় নাই, তারপরে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একই ছেলে একই মুখে বাবার বিষয়ে 2 বারই আলহামদুলিল্লাহ বলা, মারা গিয়েছে শুনেও আলহামদুলিল্লাহ বলা, আবার বেঁচে আছে শুনেও আলহামদুলিল্লাহ বলা। সেই 26শে জুলাইকে যারা চুরি করতে চায়, যারা ডাকাতি করতে চায়, যারা মানতে চায় না, যারা 26শে জুলাইকে শ্রদ্ধা করতে চায় না, 26শে জুলাইকে সম্মান করতে চায় না, আজকে তাদের প্রতি আমার ঘৃণা ছড়ানো ছাড়া আমার কাছে আর কিছু নাই। আপনাদের কতটুকু ঘৃণা আছে আমি জানি না। আমি তাদেরকে ঘৃণা করি যারা 26শে জুলাইকে ভুলে গিয়ে, 26শে জুলাইয়ের শহীদদের কথা ভুলে গিয়ে, আহতদের কথা ভুলে গিয়ে আপনারা যে এখন কবে নির্বাচন, কবে সংসদে, কবে মন্ত্রী হব, কবে খাবো, কবে পড়বো, কবে কোথায় কে শাসন করব, সেই যে কম্পিটিশনটা করছেন, এই কম্পিটিশন কোনো গাদ্দার ছাড়া কোনো জাতি, কোনো ধর্মভীরু মানুষ, কোনো ভালো মানুষ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি গাদ্দাররাই পারবে এই রক্তের উপর দাঁড়িয়ে তাদের বিচার সম্পন্ন না করে তারপরে সেখানে গিয়ে এখন রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব নিতে বেহুশ হতে পারে। আমি মনে করি শুধু তারাই, যাদের মধ্যে, যাদের হৃদয়ের ভিতরে সেই জিনিস নাই, তারাই পারবে এই কাজটা করতে। এবার আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা উক্তি বা উনি কয়েকটা পয়েন্ট দিয়েছিলেন, 26শে জুলাই আওয়ামী লীগ ফেরত আসতে পারবে, কি করে আসতে হবে। আমি এই বিষয়টা পরেই আমার ভিডিওটা শেষ করব বা লাইভটা শেষ করব। সাংবাদিক নুরুল ইসলাম রিপন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে লিখেছেন,
সেনাপ্রধান আওয়ামী লীগকে ফিরে আনার প্রস্তাব দেওয়ার পর জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উত্তম প্রস্তাব। তবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়, ইটস ওকে, চাইতে পারে। তার আগে তাকে বাংলাদেশের কিছু জিনিস ফেরত দিতে হবে। এই শর্তগুলা পালন করলে আওয়ামী লীগ ফেরত আসতে পারে। কার কথার জবাব? ওই যে সেনাপ্রধান কিছুদিন আগে বলেছিলেন আওয়ামী লীগের মধ্যে ওই সাধু আওয়ামী লীগরা ফেরত আসবে, ওই যে হাসনাত আব্দুল্লাহ যেটা প্রকাশ করলেন, সেই বিষয়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যা বলেছিলেন তা এক করে 7 নাম্বার পর্যন্ত 7টা পয়েন্টে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সেনা প্রধানকে জবাব ছিল। জবাবের 1 নাম্বারে আছে তাকে 30,000 আহতের হাত পা চোখ ফেরত দিতে হবে। আওয়ামী লীগ যদি ফেরত বাংলাদেশে রাজনীতি করতে চায় করতে পারবে। 30,000 জুলাইয়ে যে আহত হয়েছে, যাদের চোখ কান নাক হারিয়েছে, ওটা আওয়ামী লীগ তাদেরকে ফেরত দিতে হবে। নাম্বার 2, জুলাইয়ের 2000 শহীদের জীবন ফেরত দিতে হবে। আওয়ামী লীগ ফেরত আসতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে 2000 শহীদের জীবন ফেরত দিতে হবে আওয়ামী লীগকে। শাপলায় অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। শাপলা চত্বরের অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। এটা গেল 3 নাম্বার। এবার 4 নাম্বারে লিখেছে 57 জন ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে। 57 জন সেনা অফিসারের জীবনটা এবং তারা যে নেতৃত্বে ছিলেন, উচ্চ মানের নেতা, মানে সেনাবাহিনীর মধ্যে নেতৃত্বে ছিলেন, তাদের সেই নেতৃত্বটাও ফেরত দিতে হবে। কারণ আমাদের মাথা কেটে দেওয়া হয়েছে। আজকে যে গাদ্দার গুলা শেখ হাসিনা বানিয়েছে, ওদেরকে হত্যা করে এই গাদ্দার গুলাকে নিচ থেকে উপরে এনেছে। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে 57 জনকে ফেরত দিতে হবে, তাদের ওই পদবি সহ দিতে হবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বারে লিখেছেন 243 বিলিয়ন পাচার হওয়া টাকা প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে। 6 নাম্বারে বলেছেন 16 বছর গুম খুন হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে। 16 বছরের গুম হওয়া খুন হওয়া, বিএনপি জামাতের সবচাইতে বেশি গুম এবং খুন, তারপরে হেফাজত, তারপরে আলেম ওলামা, অন্যান্য রাজনৈতিক দল, সেগুলাকে ফেরত দিতে হবে আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়। 7 নম্বরে বলেছেন বিরোধী দলের নেতা কর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের জীবনও ফেরত দিতে হবে। এটা সরাসরি জামাতের দিকে চলে যায়, কারণ সবচেয়ে বেশি ফাঁসি জামাতের হয়েছে, একজন বিএনপির হয়েছে। তাইলে কি লিখেছে উনি? বিরোধী দলের নেতা কর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের জীবনও ফেরত দিতে হবে। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। আওয়ামী লীগ আগে এগুলো ফিরিয়ে দিক, তারপরে রাজনীতিতে আসুক। এই জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছিল। আজকে আমাদের এক প্রিয় সাংবাদিক নুরুল ইসলাম রিপন, তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে আমি স্ক্রিনশট রেখেছি আপনাদের সামনে, যাতে করে পয়েন্টগুলো আমি ভুলে না যাই। আপনাদেরকে দেখে দেখে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম। এই পয়েন্টের উপরে, এই 7টি পয়েন্টের উপরে আপনারা যারা আওয়ামী লীগকে ফেরত আনতে চান, নির্বাচনে একসাথে করতে চান, আপনাদের কাছে আমার এই মুহূর্তে লাইভে যারা আছেন তাদের কাছে একটা করে কমেন্ট চাচ্ছি, যে আপনারা যদি মনে করেন হ্যাঁ আওয়ামী লীগ আসুক, তাহলে হা লিখবেন, আর আওয়ামী লীগ আসবে না তাহলে না লিখবেন। হা আর না লিখলেই হা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে যাবে, কারণ ইউনূস স্যার বলেছে আসতে হলে এই কাজগুলা করে আসতে হবে। ইউনূস স্যারকে যারা ভালোবাসেন হা ইয়েস, অথবা ইউনূস স্যারের নাম লেখে একটি কমেন্টস লিখবেন, এই প্রত্যাশাটা আমি করছি। আর আপনারা যারা কমেন্টস লিখছেন, এর মধ্যে আমি দেখছি গুফরা মাহমুদ, প্রবাসী জাতিসংঘের ঘটনা, জাতীয় সরকার গঠন, ওকে, প্রবাসীদের ভাবনা হতে পারে। আরেকজন লিখেছেন কিন্তু বিএনপি লাশের উপর দাঁড়িয়ে, এটা চলে গিয়েছে। আচ্ছা, এখন আমি দেখছি যে আতাউর হুসাইন হা, আরিফ হা, ফারুক হা, মাশাআল্লাহ সব হাসতেছে। একজনে লিখেছে না জুতা মারি, এরকম কিছু চলে গিয়েছে, আমি পড়তে পারি নাই, কিন্তু বাকি সবাই হা লিখতেছেন, সবাই হা লিখতেছেন। অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদেরকে। আপনারা হা লেখার মানি হলো কেটিভি 24 যারা আছেন তারা আমার মানসিকতার সাথে, এখন 2 জন দেখতেছি না লিখতেছেন, 1 2, আপনারা একটু নামগুলা পড়ে নেন, চিহ্নিত করে নেন, তারা কোন দেশি জেনে নেন, তারা বাংলাদেশি নিশ্চয়ই, কিন্তু তারা কেন না লিখছেন যে হাসিনা আসতে পারবে,
এইগুলা করা লাগবে না। ডক্টর ইউনূস স্যার তো বলেছেন এইগুলা ফেরত দিয়ে তারপরে হাসিনা বা আওয়ামী লীগ রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নাই। তো ওনার এই 7টি পয়েন্ট জীবনে হাসিনা কেন, হাসিনার বাবাও যদি জন্ম নেয় আবার নতুন করে তাও দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি দিতে পারবে না, শুধুমাত্র আমাদের মহান রব মহান আল্লাহ ফেরত দিতে পারবে। কারণ উনি ছাড়া আর কোন দুনিয়ায় কোন ব্যক্তির পক্ষে এই লাশ কি ফেরত দেওয়া যাবে, হাত পা চোখ কান ফেরত দেওয়া যাবে, কিছু কিছু জায়গায় রিপেয়ার হবে, চোখের বদলায় চোখ লাগানো যাবে, হাতের বদলায় হাত, তাও যেটা অরিজিনালটা লাগানো যায় না। তো প্রিয় দর্শক, আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেই জন্যই সম্মান করি, ওনার এই কথাগুলার ভিতরে এমন জবাব, যেই জবাবটা চিরকাল আওয়ামী লীগ দিতে পারবে না। পৃথিবীতে ইউনূস স্যার থাকবে না, বাংলাদেশের রাজনীতিতে কেউ না কেউ ক্ষমতা আসবে, একজনের পরে একজন ক্ষমতা নিবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই 7টি প্রশ্নের জবাব কেউ পাবেন না। এই 7টি প্রশ্নের সলিউশন বা এই 7টি প্রশ্নের মাঝে যেই জিনিসগুলা লুকিয়ে আছে সেই সমাধানের দিকে আমরা কেউ নাই। আমরা সকলেই আছি শুধুমাত্র নগদ পাওয়ার জন্য। 10 মাস না হতেই আমরা ভুলে যাচ্ছি আমরা কুরবানির ঈদ করব 10 মাসের সময়ে এসে। আমাদের দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছে, শুধু চীন নয়, জাতীয় সংঘ সমর্থন জানিয়েছেন, ইউ সদস্য সমর্থন জানিয়েছেন, অর্থাৎ ডক্টর ইউনূসের পাশে সকলে রয়েছেন। বাংলাদেশের ভিতরে ডান বাম সকলেই তার পাশে রয়েছেন, কিন্তু কারা তার পাশে নেই? তিনি যে বলেছিলেন যারা আমাদের কাজে বাধা দিবে তাদের কথা আমরা জাতির সামনে স্পষ্ট করে আমরা তাদের সমর্থন করবো, অর্থাৎ বলে দিবেন, তাদেরকে হুমকি দিয়েছেন। কারা তারা? আমরা এটা দ্রুতই জানতে চাই। আপনি আমাদেরকে জানান যে আপনাকে কাজ করতে কারা বাধা দিচ্ছে। যেখানে আমেরিকা, জাতিসংঘ, চীনের মতো আপনার সমর্থন রয়েছে, তারপরও আপনি কাজ করতে পারতেছেন না। ওই অপশক্তিগুলোর সন্ধান বাংলাদেশ মানুষ জানতে চায়। এটা মনে রাখতে হবে, ডক্টর ইউনূস যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে অনেক কিছু ঘটবে, যেটা হয়তোবা বাংলাদেশের জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য অশোভনীয়।